আপোসে যাবে নাকি বয়ে নিয়ে যেতে হবে? কোমল সুরে শুধালো রিংকন। উঠে দাঁড়ালো রানা। এদেরকে আর বেশি ঘাটানো ঠিক হবে না। তাছাড়া উদ্দেশ্য সিদ্ধি হয়েছে ওর। এরাই এখন যেচে পড়ে এদের ঘাঁটিতে ঢোকার সুযোগ করে দিচ্ছে। যাই হোক, দেখাই যাক না রোহাস কি বলে। গাড়ির দিকে ওদের সঙ্গে পা বাড়ালো রানা। হাত নিষ্পিস করছে রিংকনের, টের পাচ্ছে ও। কিন্তু এও জানে রোহাস নিজে দেখা করতে চেয়েছে যখন, ওর সঙ্গে লাগার সাহস পাবে না ব্যাটা। ফ্ল্যাগলার হোটেলে নিঃশব্দে এসে পৌঁছলো ওরা। যাত্রাপথে কেউ মুখ খোলেনি। রিংকন ও ওয়েনকে দুপাশে নিয়ে বসেছিল রানা, এবং অপর লোকটা, যাকে ওরা টাইসন বলে সম্বোধন করছিল, ড্রাইভারের পাশে ছিল। ওরা সবাই গিয়ে ছোট্ট এলিভেটরটায় চড়ল এবং হাজির হলো রুম ৪৫-এর সামনে। ঢোকার মুখে বলল রানা, সকালে দেখা করতে দিলে তোমাদের আর এই ল্যাঠা পোহাতে হতো না। রিংকন যেন ঠোঁটে তালা এঁটেছে। কামরাটা অতিক্রম করে অন্য একটি দরজায় টোকা দিয়ে ভেতরে প্রবেশ করল। টাইসন রানাকে অনুসরণ করে ঘরে ঢুকল। মস্ত এক খোলা জানালার সামনে কাউচে শুয়ে আছে রোহাস। সিল্কের ক্রিম কালারের ড্রেসিং গাউন গায়ে তার, বড় বড় লাল ফুলের ছাপা। সাদা একটা সিল্কের রুমাল ঢিল করে পেঁচিয়েছে গলায়। পায়ের কাছে লাল তুর্কি চটি। মারিহুয়ানা সিগারেট ফুঁকছে সে। তার বাদামি লোম ভর্তি কবজি থেকে ঝুলছে একটা সোনার তৈরি ব্রেসলেট। রোহাস একদম ছোকরা বয়সী। কত হবে, ২৪ কি বড়জোর ২৭। প্রাচীন পার্সমেইটের মতো রং ওর মুখের, এবং ঠোঁটজোড়া যেন রক্তভরা কমলার কোয়া। দেখে মনে হয় কেউ বুঝি খুর দিয়ে গলা চিরে চিবুকের ওপর পর্যন্ত টেনে দিয়েছে ক্ষতটা। নাকটা ছোট হলেও ফুটোগুলো যেন এক একটা গুহা। কান দুটো সেটে রয়েছে মাথার সঙ্গে। বড় বড় চোখে কোকড়া কালো পাপড়ি তার। চোখের দৃষ্টি ভাবলেশহীন। একজোড়া কালো ভোঁতা কাচের টুকরো যেন বসিয়ে দেওয়া হয়েছে ওখানে। মাঝখানে সিঁতি করেছে ঢেউ খেলানো রেশমি চুলে। প্রথম দর্শনে সুদর্শন মনে হয় রোহাসকে, কিন্তু দ্বিতীয়বার তাকালে প্রকট হয়ে ধরা পড়ে ওর মুখটা ও লতিবিহীন দু কান। এবং তখন আর সৌন্দর্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। তবে চোখের দিকে চাইলে ও যেন একটা নীচ বাজে লোক, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ থাকে না। এ হচ্ছে মরিস, বলল রিংকন, এবং টাইসনকে নিয়ে বেরিয়ে গেল। রোহাসের উদ্দেশ্যে নড করে বসে পড়ল রানা। মারিহুয়ানার ধোঁয়া এড়াতে একটু সরে বসেছে ও। ফাঁকা দৃষ্টিতে ওর দিকে চাইল রোহাস। কি ব্যাপার বলো? কর্কশ সুরহীন কণ্ঠ লোকটার। সকালের ঘটনাটা সংক্ষেপে সেরে রানা শেষ করল এই বলে, আমি এ ধরনের ব্যবহার পছন্দ করি না। কাজেই তোমার সঙ্গে দেখা করার আগ্রহও অনেক কমে গেছে। মেঝেতে পা নামিয়ে আনল রোহাস। আমি সাবধানী লোক, বলল। হতেই হবে। তুমি এসেছো শুনে লং ডিস্টেন্সে গার্ডনারের সঙ্গে যোগাযোগ করি আমি। তোমার সম্পর্কে আগে জেনে নিতে চেয়েছি। এটাকে নিশ্চয়ই অযৌক্তিক বলবে না তুমি। চোখের পাতা সরু হলো রানার। না, তা কেন, বলল ও। গার্ডনার বলল তুমি নাকি খাঁটি লোক। শ্রাগ করল রানা। তো? আমি তোমাকে কাজ দিতে পারি, কিন্তু তার আগে তোমাকে প্রমাণ করতে হবে তুমি আমার টাইপের লোক। কদিন যাক, হয়তো দেখা যাবে তুমিই আমার টাইপের লোক নও। হাসল রোহাস, নিষ্প্রাণ হাসি। তোমার আত্মবিশ্বাসে কোনো কমতি নেই দেখছি। ভালো, এই তো চাই। টান টান হয়ে দাঁড়ালো রানা। এখন কি করতে হবে আমাকে? সহসা প্রশ্ন করল। কাউস থেকে নামলো রোহাস। ছেলেদের সঙ্গে কথা বলো যাও, বলল ও। তারপর আমরা ওয়াটার ফ্রন্টে যাব। ছোট্ট একটা কাজ আছে আমার। তুমি ইন্টারেস্ট পাবে। আমাকে তোমার পেরোলে নিচ্ছ? রানার প্রশ্ন। আপাতত $১,০০০ শুরু করো, বলল রোহাস।
ভালো মতন জানাশুনো হোক, তারপর দেখা যাবে। জানাশোনাটা শিগগিরই হলে ভালো হয়, বেরসিকের মতন হঠাৎ বলল রানা। কারণ তুমি যা বললে তাতে আমার সিগারেটের পয়সাও হবে না। বেরিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল ও। রানা, রোহাস, রিংকন ও টাইসন 1 ঘন্টা পরে একটা কফি শপে ঢুকলো। দোকানটা জনাকীর্ণ। অসংখ্য কৌতূহলী চোখ ওদেরকে একটা পর্দা টানা দরজা দিয়ে প্রবেশ করে দৃষ্টির আড়াল হতে লক্ষ্য করলো। টাইসন লোকটা আলাপি গোছের আবিষ্কার করলো রানা। বেঁটে, দোহারা গরম তার। সামান্য আর একটু ফুললেই লোকটাকে মোটা বলতে শুরু করবে। বহুবর্ণ গোলাকার মুখটায় তার বৈচি ফলের মতো একজোড়া হাস্যময় চোখ। চোখ দুটো সসেজের কথা মনে করিয়ে দেয়। পরস্পরকে ঘৃণা করছে রানা ও রিংকন, এবং দুজনেই সেটা জানে। রোহাসের সঙ্গে সঙ্গে হাঁটছে রিংকন। ওদের অনুগমন করছে রানা ও টাইসন। ছোট্ট এক ফালি প্যাসেজ পার হয়ে একসার সিঁড়ি বেয়ে নেমে গেল ওরা। অন্ধকারাচ্ছন্ন প্যাসেজটা যেমন অপরিচ্ছন্ন তেমনি নীরব। সিঁড়ির গোড়ায় একটা দরজা। তালা খুলে ভেতরে পা রাখল রোহাস। কামরাটা বিশাল এবং রানা লক্ষ্য করল টাইসনকে যথেষ্ট বল প্রয়োগ করতে হলো দরজাটা ঠেলে লাগাতে। মজবুত দরজাটা ধপ করে আওয়াজ তুলে বন্ধ হলো। দূর প্রান্তে দুটো উজ্জ্বল বাতি ছাড়া অন্ধকারই বলা চলে ঘরটাকে। চারধারে নজর বুলাতে বেশ কয়েকটা বড় বড় বাক্স দেখতে পেল রানা। কিসের বাক্স এগুলো? রোহাসকে মারিহুয়ানা টানতে দেখেছে মনে পড়ল। রোহাস আর রিংকন আলো দুটোর উদ্দেশ্যে এগিয়ে গেলে পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে রইল রানা। টাইসনের প্রতি জিজ্ঞাসু চোখে চাইল ও। মুখ বাঁকা করল টাইসন। এটা ওর অফিস। অনুচ্চ স্বরে বলল ও। আমরা কি এভাবে দাঁড়িয়েই থাকবো? মাথা ঝাঁকিয়ে সায় জানালো টাইসন। মস্ত এক টেবিলে একটা আলোর নিচে বসেছে রোহাস। নিয়ে এসো ওকে, বলল রিংকনকে। আধারে মিশে গেল রিংকন। দরজার তালা খুলছে, শুনতে পেল রানা। মিনিট খানেকের মধ্যে এক লোককে হিসড়ে টেনে নিয়ে আসতে দেখা গেল ওকে। কোটের সামনেটা ধরে এমন ভাবে টানছে যেন মানুষ নয়, কয়লার একটা বস্তা লোকটা। ওর দিকে ভুলেও চাইছে না। একজনকে টেনে যে আনছে সে খেয়ালই যেন নেই। রোহাসের পাশের চেয়ারটায় নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে বসিয়ে দিল। একটু সামনে এগিয়ে গেল রানা। লোকটাকে দেখে বাঙালি মনে হলো। ময়লা পুরনো কালো স্যুট পরা লোকটা জবুথবু হয়ে বসে রয়েছে চেয়ারে। 2 হাত বগলের নিচে এবং দেহটা দুমড়ে রয়েছে সামনে। টাইসনের দিকে রানা চাইতে লোকটাকে আবারও মুখ বাঁকা করতে দেখল, তবে এবার মুখে কিছু বলল না। বাঙালি লোকটার চুলের মুঠি ধরে মাথাটা পেছনে ঝটকা মেরে টেনে ধরল রিংকন। এক পা আগে বেড়ে কি ভেবে আবার থমকে দাঁড়ালো রানা। উদ্ভাসিত আলোয় চকচক করছে লোকটার মুখ। টান টান চামড়ার কারণে করটির মতন দেখাচ্ছে ওর চেহারাটা। ঠোঁট সরে গিয়ে দাঁত বেরিয়ে পড়েছে লোকটার, এবং চোখের জায়গায় শুধু দুটো কালো ছায়া। কি চিঠি লিখবে এবার? বলল রোহাস। লোকটা বসে রইল নিসাড়ে। চুল খামচে ধরে ইচ্ছে মতো ওর মাথাটাকে সামনে পিছে ঝাঁকাতে লাগলো রিংকন। হাসি ফুটল রোহাসের মুখে। ব্যাটা রয়্যাল বেঙ্গল টাইগার। কি বলো রিংকন? একটানে একটা ড্রয়ার খুলে কি যেন বের করলো ও, এবং সেটা রাখলো টেবিলে। টেবিলে ওর হাত রাখো। লোকটার কঙ্কালসার কবজি চেপে ধরে টান দিল রিংকন। বগলের নিচ থেকে কিছুতেই হাত সরাবে না লোকটা, এবং রানা লক্ষ্য করল কি প্রাণপণ চেষ্টাই না করছে সে হাত দুটো ওখানে ধরে রাখতে। রিংকন যতক্ষণ বুঝলো ততক্ষণ ঘরের মধ্যে অসীম মৌনতা বজায় রইল। একটু একটু করে অভয়াশ্রম থেকে বেরিয়ে আসছে একটা হাত, দেখতে পেল রানা। বিন্দু বিন্দু ঘাম জমেছে লোকটার সারা মুখে, এবং দাঁতের ফাঁক থেকে
বেরিয়ে আসছে এক জাতীয় অসহায় গোঙানির নিচু শব্দ। এসব কি হচ্ছে? টাইসনের উদ্দেশ্যে বলল রানা। হাত দোলালো টাইসন, জবাব দিল না। টেবিল ঘিরে বসা লোকগুলোর দিকে মন্ত্রমুগ্ধের মতন নিবদ্ধ তার দৃষ্টি, যেন বাক্যহারা হয়ে গেছে। চিংড়ির দাঁড়া সদৃশ চিকন হাতটা ক্রমান্বয়ে দৃষ্টিগোচর হলো, এবং রিংকন ঠোঁটে নিষ্ঠুর বাঁকা হাসি ধরে রেখে টেবিলের ওপর গায়ের জোরে নিয়ে এলো ওটা। যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে রানা লোকটার একাধিক আঙুলে রক্তাক্ত পট্টি দেখতে পেল। রোহাস সস্তা দরের একটা নোটপেপার প্যাড, খাম আর একটা কলম ঠেলে দিল লোকটার উদ্দেশ্যে। লেখো, আদেশ করল ও। লোকটা কিছু বলল না, তার হাতও সরল না। রানার উদ্দেশ্যে চাইল রোহাস। এদিকে এসো, বলল। তোমার এটা দেখে রাখা দরকার। এখান থেকেই দেখা যাচ্ছে, পাল্টা বলল রানা। দেরাজ থেকে বের করা জিনিসটা তুলে নিয়ে লোকটার একটা আঙুলে যেন তেন ভাবে পরিয়ে দিল সে। লোকগুলোর দিকে আস্তে ধীরে পিঠ ফিরিয়ে টাইসনের বাহুতে একটা হাত রাখল রানা। এসবের কি অর্থ? জলদি বলো, নইলে বাধা দেব আমি। রুক্ষ স্বর ফুটল ওর গলায়। সবুজ পনির যেন টাইসনের মুখটা। দেশে বুড়োর তিনটে জোয়ান ছেলে আছে, বলল ও। রোহাস চায় বুড়ো ওদের এখানে আসতে বলুক। মাথাপিছু $20,000 করে পায় সে। তিনটেকে আনতে পারলে পাক্কা 60,000। কামরার ও প্রান্ত থেকে সহসা একটা আর্তচিৎকার ভেসে এলো। ঘাড় ফেরালো রানা। লোকটা লিখতে শুরু করেছে। উঠে দাঁড়িয়েছে রোহাস। কলমের প্রতিটি আঁচড় খুঁটিয়ে লক্ষ্য করছে ভোঁতা চোখে। চিঠি লেখা শেষ হলে চেয়ারে নেতিয়ে পড়ল লোকটা। রোহাস কোটের ভেতর হাত ভরে একটা 25 বের করে আনলো। অসুস্থ লোকটার দিকে তড়িৎ গতিতে এক পা বাড়িয়ে পিস্তলের মাজল তার বাহুতে ঠেকিয়ে টিপে দিল ট্রিগার। নিস্তব্ধ কামরাটার ভেতর ভয়ানক জোরালো শোনালো গুলির শব্দটা। যন্ত্রণায় কাতরে উঠে জ্ঞান হারালো দুর্বল লোকটা। কোটের বাহুতে রক্তের তাজা দাগ ক্রমেই বড় হচ্ছে। রোহাসকে পিস্তল বের করতে দেখেই দৌড় শুরু করেছে রানা। চিৎকার করে থামতে বলেছিল লোকটাকে, কিন্তু পরোয়া করেনি রোহাস, এবং রানা ওর কাছে পৌঁছানোর আগেই অপকর্মটা সেরে ফেলেছে। পিস্তলটা ঢুকিয়ে রেখে টেবিলের কাছে ফিরে গেছে রোহাস। চিঠি ও খাম তুলে নিল ও। সযত্নে ভাঁজ করে রেখে দিল ওয়ালেটে। ঢিটেমির শাস্তি। একে বোধহয় শেষ পর্যন্ত টেলরের কাছে না পাঠিয়ে উপায় থাকবে না, বলল রোহাস। ঠিকানা ঠিক থাকলে বেঁচে গেল, নইলে সোজা জমের বাড়ি, রিংকনের উদ্দেশ্যে বলল। রানার দিকে এরপর ঘুরে সরাসরি চাইল। আমার কাজ কারবার কেমন বুঝলে? রানার হাত নিষ্পিস করছে ব্যাটার গলা টিপে ধরতে, কিন্তু নিজেকে সংযত রেখে আশ্চর্য মৃদু স্বরে বলল, নিশ্চয়ই কোনো যুক্তি আছে তোমার কাজে। যদিও খালি চোখে ব্যাপারটা খুব নিষ্ঠুর দেখালো। মনে মনে বলল, দাঁড়াও, তোমার মজা দেখাবো। শপথ নিল জ্বর শুদ্ধ উপড়ে ফেলবে ও। লোকটার 2 নম্বরই কারবার। 13 বাঙালির সঙ্গে কোনোভাবে কি জড়িত রোহাস? মোটেই অসম্ভব নয়। কি ওয়েস্ট থেকেই তো চিঠি গিয়েছিল ম্যারি রেটনের কাছে। সেখানে নেলসন ও রোহাসের উল্লেখ ছিল। সময় এলে সব রহস্যেরই সমাধান হবে। একটু ধৈর্য ধরো রানা। হেসে উঠল রোহাস। ওপরে চলো, তোমাকে সব খুলে বলবো। প্রাণবন্ত কফি শপটায় কোনো অস্বাভাবিকতা নেই, কিন্তু নিচতলার ওই টর্চার চেম্বার দেখলে কে বলবে সে কথা? এক কোণে একটা ছোট্ট টেবিলে বসে 3 বার বুক ভরে গরম বাতাস টানল রানা। ওর উল্টো দিকে বসেছে রোহাস। আহত বাঙালি লোকটাকে আবারও বন্দি করে রেখে আসা হয়েছে। টাইসন ও রিংকন বাইরে বেরিয়ে মিশে গেছে জনারণ্যে। পাউচ বের করে সিগারেট রোল করছে রোহাস। তামাকটা কেমন আশালো ও হলদে বাদামি। এক বর্ণসংকর তরুণী ছোট্ট 2 কাপ ভর্তি কড়া ব্ল্যাক কফি এনে রাখল টেবিলে। ও চলে গেলে মুখ খুলল রোহাস।
এ খেলায় এখন তুমিও একজন খেলোয়াড়। ভালো না লাগলে বলে ফেলো, আমরা তোমাকে ঠেকাবো না। আর থাকতে চাইলে কিভাবে কি হয় সবই জানানো হবে। একবার জানা হয়ে গেলে কিন্তু আর ছুটতে পারবে না। বুঝতে পেরেছো? নিরানন্দ হাসি হাসল ও। মাথা ঝাঁকালো রানা। আমি থাকছি, বলল। হুট করে রাজি হয়ে যেও না, বলল রোহাস। গোমর জেনে যাওয়ার পর কেউ বেরিয়ে যেতে চাইলে তার কপালে খারাপই থাকে। তোমার এ নিয়ে ভাবতে হবে না। থাকা না থাকা আমার ব্যাপার। কফিতে চুমুক দিয়ে ক্যাফের দূর কোণে ফাঁকা দৃষ্টি প্রসারিত করল রোহাস। তারপর হঠাৎ বলে উঠল, ওয়েস্ট কোস্টে অবৈধ সস্তা শ্রমিকের খুব চাহিদা, আর সেজন্যে দলে দলে বাংলাদেশিদের নিয়ে আসছি আমি। সরকার এদেরকে চায় না বলে গোপনে এদেরকে আমেরিকায় ঢোকাচ্ছি আমি। এটাই আমার কাজ। এজন্যে বাড়তি একটা পয়সাও নিই না। আর তাই আগ্রহী লোকেরও কোনো অভাব হয় না। দেশে ভাত পায় না, ফলে আমেরিকায় ঢোকার সুযোগ পেলে বর্তে যায়। জমি জমা বাড়ি ঘর বেচে নাচতে নাচতে চলে আসে এদেশে। এই উপকূলে কয়েকশো ফাঁক আছে, যেখান দিয়ে লোক পাচার করে আনি আমি। কোস্টগার্ডরা আমার জন্য কোনো সমস্যাই না। মাঝে মধ্যে কপাল খারাপ হলে হয়তো এক আধটা চালান খারাপ হয়ে যায়। মাথায় একবার আঙুল বুলিয়ে নিল রানা। খুব কি পয়সা আছে এই লাইনে? দেতো হাসল রোহাস। তুমি অ্যাঙ্গেলটা ধরতে পারোনি, বলল ও। বুঝিয়ে বলছি। প্রথমত বাংলাদেশিরা এখানে ঢোকার জন্যে পাগল। ফকিরা দেশ জানোই তো। বাহামায় আমার লোক আছে, তার সাথে যোগাযোগ করে ওরা। তার কাজ মালের চালান উপসাগর পার করে দেয়া। কোনোমতে একবার বাহামার অ্যান্ড্রোস আইল্যান্ড পর্যন্ত পৌঁছানোর যা খরচ, তারপর ওদের আর কোনো চিন্তা করতে হয় না। আমার নিজস্ব অনেকগুলো বোট আছে এদের পার করে আনার জন্যে। নিরাপদে পৌঁছে গেলে ওয়েস্ট কোস্টে ওদেরকে বেচে দিই আমি। ভুরু কুঁচকে গেছে রানার। নিজের কাজে লাগাও না? প্রশ্ন করল ও। মাথা নেড়ে না বলল রোহাস। কেন লাগাবো? এক একটার জন্যে $20,000 করে পাই। এই তো গত সপ্তাহেই 82 জনকে ঢোকালাম। বিদ্যুতের মতো ঝিলিক দিল যেন রানার মাথার ভেতর। আচ্ছা, আমেরিকার নানা প্রান্তে যে অবৈধ ড্রাগস বিক্রি করতে গিয়ে ধরা পড়ছে, মারা পড়ছে বাঙালিরা, তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই তো? রোহাস যাদের কাছে ওদের বেচে দিচ্ছে, তারা হয়তো বাধ্য করছে অসহায় মানুষগুলোকে এই ভয়ঙ্কর পথে পা দিতে। অবৈধ উপায়ে প্রবেশ করছে বলে জেল জরিমানার ভয়ে পুলিশের কাছেও যেতে পারছে না তারা। মুখ বুজে সহ্য করছে যা বলা হচ্ছে সব। জড়িয়ে পড়ছে ভয়ানক এক চক্রান্তের ফাঁদে। ভিটেমাটি বিক্রি করে দেশ ভুঁইয়ে এসে প্রতিপলে প্রাণ হাতে করে বেড়াচ্ছে নিঃস্ব দরিদ্র মানুষগুলো। বুড়োকে চিঠিটা লিখতে বাধ্য করলে কেন? জবাব চাইল রানা। ওর দিকে চাইল রোহাস। হাড়ির খবর সব বলে ফেলছি, কাজটা কি ঠিক হচ্ছে? লোকটার চোখে চোখ ফেলল রানা। আমাকে যাই বলো না কেন, তোমার ক্ষতি হবে না, এটুকু গ্যারান্টি দিতে পারি। অকৃত্রিম শোনালো রানার কথাগুলো। বুড়োর 3 ছেলে আছে বাংলাদেশে। তাদেরকে এখানে আসতে বলার কথা লিখিয়ে নিয়েছি। ও যে এখানে কত সুখে আছে, কত টাকা কামাচ্ছে, সে কথা লেখানো হয়েছে। ঠিক সুরসুর করে চলে আসবে ওরা, ধার দেনা করে হোক, যেভাবে হোক। কিন্তু ওদের মনে সন্দেহ জাগবে না? বাবা এত ভালো থাকলে এদেশে আসার টাকা পাঠায় না কেন? প্রশ্ন করল রানা। তারও জবাব আছে। বুড়ো লিখেছে আমেরিকায় সে একটা ব্যবসা প্রায় দাঁড় করিয়ে ফেলেছে। সেজন্যে হাতে নগদ টাকার অভাব। আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার করে শুধু বাহামা পর্যন্ত পৌঁছানোর খরচটা তুলতে পারলেই চলবে। তারপর আমেরিকায় একবার পৌঁছে গেলে চাই কি, সুদে আসলে তার দ্বিগুণ টাকা শোধ করতে পারবে। এসব ক্ষেত্রে আত্মীয় স্বজনরা সহযোগিতাই করে, জানে রানা। কারণ তাদের ঘরেও উপযুক্ত জোয়ান ছেলেরা বেকার বসে রয়েছে।
এদের হাতে রাখলে পরে তাদেরও যদি আমেরিকা যাওয়ার একটা সুযোগ জুটে যায় এই আশায়। ধন্য আশা কুহুকিনী। চেয়ারটা পেছনে ঠেলে দিল রানা। এর মধ্যে আমি ঢুকছি কিভাবে? তুমি হয়তো প্রণালীর ওদিক থেকে কিছু চালান এনে দিলে। দু একদিনের মধ্যেই লোক পাঠাচ্ছি আমি, সায় জানালো রানা। বেশ, আমি রাজি, বলল। খোঁজ নেব প্রতিদিন। তোমার জয়েন্টটা এতই বিশাল যে অস্বস্তি বোধ করি আমি। প্যারাডাইস হোটেলেই থাকতে চাই আপাতত কিছুদিন। কাঁধ ঝাঁকালো রোহাস। তোমার যেমন ইচ্ছে, বলল। টাইসন যোগাযোগ রাখবে তোমার সাথে। ঘাড় কাত করে সায় জানিয়ে চেয়ার ছাড়ল রানা। রাস্তায় যখন বেরিয়ে এলো, রোহাস তখনও বসে রয়েছে টেবিলে। টাইসন হঠাৎ কোত্থেকে যেন উদয় হয়ে পিছু নিল রানার। মাথা ফেরাতে ওকে দেখতে পেয়ে থেমে দাঁড়ালো রানা। টাইসন ওর কাছে চলে এলে একসঙ্গে হাঁটা ধরল দুজনে। বিরাট বড় একটা চক্র গড়ে তুলেছে রোহাস, কি বলো? বলল রানা। মাথা ঝাঁকালো টাইসন। রুই কাতলাদের জন্যে ঠিক আছে, বলল ও নিরুত্তাপ কণ্ঠে। কিন্তু আমার কোনো ফায়দা হচ্ছে না। আর চোখে লক্ষ্য করলো ওকে রানা। চোখে সন্দেহ। কিছুই হচ্ছে না। হচ্ছে হচ্ছে, ত্রস্ত কণ্ঠে বলল লোকটা। আমার কোনো অসন্তোষ নেই। ওয়াটারফ্রন্ট ধরে উদ্দেশ্যবিহীন ঘোরাফেরা করলো ওরা। টাইসন লোকটাকে দেখে সরল সাদাসিধে মনে হয়। একটু বাজিয়ে দেখলে ক্ষতি কি? কত পাচ্ছ তুমি? $1000, বলল টাইসন। চায়ের পয়সা? হ্যাঁ, কিন্তু তাই বা দেয় কে বলো? আপত্তি করতে পারল না রানা। ওয়াটারফ্রন্টে উদ্দেশ্যবিহীন হাঁটাহাঁটি করছে ওরা। শিপিং লক্ষ্য করছে। হঠাৎ থমকে দাঁড়ালো রানা। ছোট্ট জেটির অদূরে বাঁধা বিশাল এক বিলাসবহুল মোটর লঞ্চের দিকে মুগ্ধ দৃষ্টি ওর। দেখার মতো, তাই না? ওর দৃষ্টি অনুসরণ করে একটা দীর্ঘশ্বাস ফেলল টাইসন। হ্যাঁ, বলল। ভাবালুতা পেয়ে বসেছে ওকে। অমন একটা ডোঙা আমার হলে মন্দ হতো না। কৌতূহলী চোখে ওকে জরিপ করলো রানা। ওটা দিয়ে কি করতে শুনি? এবার দীর্ঘশ্বাস চাপল টাইসন। কি করতাম? বাছা বাছা একদল সুন্দরীকে তুলে নিয়ে ভেসে পড়তাম যেদিকে দু চোখ যায়। টাইসনের কথায় কান দিচ্ছে না রানা। প্রকাণ্ড কেবিনটা থেকে এইমাত্র বেরিয়ে আসা মেয়েটির দিকে সমস্ত মনোযোগ ওর। স্বর্ণকেশী যুবতীটির দেহসৌষ্ঠব সত্যিই মনোলোভা। পা দুটো দীর্ঘ এবং লম্বা, সরু পায়ের পাতা, সাদা ট্রাউজার, লাল স্যান্ডেল ও গলাবন্ধ একটা লাল রাঙা জার্সি পরে রয়েছে। ধক করে উঠল রানার হৃৎপিণ্ড। কে এই মেয়ে? বুঝে গেছে ও। সাদৃশ্যগুলো দেখতে পাচ্ছে পরিষ্কার। এ হচ্ছে ম্যারি রেটনের সেই হারানো বোন। টাইসনও লক্ষ্য করছে মেয়েটিকে। মৃদু শীষ বাজালো ও। মাল বটে একখান। ঠিক যেমনটা আমার বটে চাই। চেনো নাকি? প্রশ্ন করল রানা। আমি? হাসালে দেখছি। চিনলে কি আর তোমার সঙ্গে এখানে দাঁড়িয়ে থাকতাম? সপ্রশংস দৃষ্টি সরাতেই পারছে না টাইসন। ওর কথা কানে যায়নি রানার। বোটের গায়ে লেখা নামটা পড়ল ও। হিলারি জেড, এবং তারপর পা বাড়ালো। তুমি সঙ্গে আছো বলে বাধ্য হয়ে নিজেকে সামলে নিলাম, বলছে টাইসন। নইলে একা হলে ঠিকই গিয়ে পরিচয়টা সেরে নিতাম। যদিও তাতে চড় খাওয়ার ভয়টা থাকতো। হাজার হলেও উঁচু তলার মেয়ে। আমাদের মতো লোকের জন্যে খরচা করার মতো সময় নেই এদের। একটা বারের দিকে ওকে নিয়ে এগোলো রানা। তাহলেও দোস্ত, আমি একটা চান্স নেব, বলল ও। বারম্যান অর্ডার নিতে এলে, বলল রানা। বোটটা ভারী চমৎকার। বারটেন্ডার খোলা দরজা দিয়ে ফাঁকা চোখে বাইরে চেয়ে মাথা ঝাঁকালো। কি নেবেন? জানতে চাইল। দুটো জিন অর্ডার দিল রানা। বারটেন্ডার ফিরে এলে চেষ্টা করলো আবার। কার ওটা? বারটেন্ডার মাথা চুলকে নিয়ে বলল, নাম কি? হিলারি জেড।
হ্যাঁ, খাসা বোট ওটা। টনি উইনালডার, টাকার কুমির লোকটা। দীর্ঘশ্বাস পড়ল টাইসনের। টাকার কুমির না হলে ওরকম একটা মেয়ে মানুষ বাগাতে পারে? উইনালডা কি করে লোকটা? আলোচনা চালিয়ে যেতে চাইছে রানা। শ্রাগ করলো বারটেন্ডার। দু হাতে টাকা ওড়ায়। আর কিছু জানি না। আরেক দদি ফায়দার কি? এখানেই থাকে নাকি? অমন একটা বোট থাকতে কোন দুঃখে এখানে পড়ে থাকবে? অর্ধেকটুকু জিন গলায় ঢেলে দিল রানা। মেয়েটাকে দেতো হাসলো বারম্যান। সবার নাম মনে রাখা কি সম্ভব? বলল ও। কদিন পর পরই তো নতুন মুখ দেখতে পাই উইনালডার সঙ্গে। সরকার মনে হয় পারমিট দিয়েছে ওকে সুন্দরীদের পরীক্ষা করার জন্যে। আহারে, হাহাকার করে উঠল টাইসন। আমার কাছে কেন সাহায্য চায় না ব্যাটা? ওর খাটুনি একটু হালকা করে দিতাম। কোথায় পাওয়া যাবে ওকে? জিজ্ঞেস করলো রানা। ঠিক নেই, তবে নেলসনের ক্যাসিনোতে ঘন ঘন যায়। ও, নেলসনের তার মানে একটা ক্যাসিনো আছে? টাইসনের উদ্দেশ্যে প্রশ্নটা করল রানা। তাচ্ছিল্য ঝরল টাইসনের কণ্ঠে। ওই বেটা দক্ষিণের বাহাদুর। কাউন্টারে গেলাস নামিয়ে রাখল রানা। কথাটা বিশ্বাস করতে শুরু করেছি আমি, বলে টাইসনের বাহুতে বাহু জড়ালো এবং বেরিয়ে এলো বাইরের উজ্জ্বল সূর্যালোকে। অলিভিয়া ও হোয়াইট হেডের এক কিনারে আর্নেস্ট হেমিংওয়ের বাড়ি ঘেঁষে নেলসনের ক্যাসিনো। ক্যাব থামিয়ে হেমিংওয়ের বাসাটা এক ঝলক দেখে নিল রানা। তারপর গেল ক্যাসিনোতে। রোদের তেজ বড় কড়া। চারদিকে কোলাহল মুখরতা। বাতাসে ভুরভুর করছে নদীর গন্ধ। একটা দৃষ্টিকাড়া বাগানের পটভূমিতে দাঁড়িয়ে ক্যাসিনোটা। অর্ধচক্র ড্রাইভটা গিয়ে যুক্ত হয়েছে প্রকাণ্ড জোড়া ফটকে। জোড়া বারান্দা ও ধনুকের মতন বাঁকা জানালার হলদে শাটার বিশাল বাড়িটাকে একটু যেন ব্যতিক্রমী বিশেষত্ব দান করেছে। এক গাদা গাড়িকে ড্রাইভ দিয়ে ঢুকে প্যাসেঞ্জার নামিয়ে ফিরে যেতে দেখল রানা রাস্তায়। ক্যাবের ভাড়া চুকিয়ে চওড়া দীর্ঘ পাথুরে ধাপগুলো ভাঙতে লাগলো রানা। ফ্রন্ট ডোর খোলা ছিল। সিঁড়ি ভেঙে উঠে আসতে উদ্ভাসিত আলোয় আলোকিত লবিটা নজর কাড়ল। দরজার পাশে দাঁড়ানো লোক দুজন কঠোর চোখে চেয়ে ওর দিকে। নিশ্চয়ই নেলসনের মাসলম্যান হবে, ভাবল রানা। লবি পার হয়ে মস্ত এক রুমে এসে ঢুকল ও। দুটো টেবিলকে সক্রিয় দেখতে পেল এখানে। ঘুরে ফিরে বেড়াতে লাগলো রানা এদিক সেদিক। চোখ খোলা রেখে আশা করছে বোটের সেই মেয়েটার দেখা পাবে। এ ঘরে এসেছে রানা 5 মিনিটও হয়নি। ইভিনিং ড্রেস পরা এক বেটে কিউবান সামনে এসে দাঁড়ালো। মিস্টার মরিস? বিনয়ী কণ্ঠে বলল। কি ব্যাপার? রানা পাল্টা বলল। অফিসে এক মুহূর্তের জন্যে একটু আসবেন? মুচকি হাসি খেলে গেল রানার ঠোঁটে। এখানে এসেছি এনজয় করতে, বলল ও। অফিসে আমার কি কাজ? দরজার কাছে দাঁড়িয়ে থাকা লোক দুটো সহসা জনতার ভিড় ঠেলে ওর দুপাশে এসে দাঁড়িয়ে পড়ল। মুখে হাসি ওদের, যদিও তা চোখ স্পর্শ করছে না। আসুন, মৃদু স্বরে বলল কিউবান। শ্রাগ করে পা বাড়ালো ওর সঙ্গে রানা। রুমটা পেরিয়ে লবিতে চলে এলো ওরা এবং শেষ পর্যন্ত বায়ের ছোট্ট একটা ঘরে গিয়ে ঢুকলো। পায়চারি করছিল নেলসন। বুকের কাছে নুয়ে রয়েছে মাথা। বিরাট এক সিগার ওর দাঁতের ফাঁকে লটকানো। রানা ভেতরে পা রাখতে ঝট করে মুখ তুলে চাইল ও। কিউবান ভেজিয়ে দিয়েছে দরজাটা, অপর লোক দুটোকে বাইরে রেখে। রানার চোখে নেলসনকে এখন বেহতার দেখাচ্ছে। অপেক্ষাকৃত পরিষ্কার পরিচ্ছন্ন টাক্সিডোটাও চমৎকার ফিট করেছে। এখানে কি করছো? নেলসনের প্রশ্ন। এটা পাবলিক প্লেস, নয় কি? কিসে কামড়াচ্ছে তোমাকে? রোহাসের লোকজনকে আমরা এখানে অ্যালাউ করি না। হেসে উঠল রানা। এগিয়ে গিয়ে একটা লেদার আর্ম চেয়ারে জাঁকিয়ে বসল। ডোন্ট বি আ মাগ,
বলল ও। কাঠ হয়ে দাঁড়িয়ে আছে নেলসন। তুমি বেরিয়ে গেলে ভালো করবে। একটা হাত তুলেছে রানা। আগে বাদরটাকে খেদাও, তোমার সাথে কথা আছে। সামান্য দ্বিধার পর ইঙ্গিতে কিউবানটাকে বেরিয়ে যেতে বলল নেলসন। রোহার্সের সঙ্গে বাজাবাজি করে বেশি দূর যেতে পারবে না তুমি, বলল রানা। পা ছড়িয়ে দিল। মাথা খেলাচ্ছ না কেন? কি বলতে চাও তুমি? বলল নেলসন। তোমার মধ্যে কিছু একটা আছে যেটা আমার পছন্দ না। সত্যি করে বলো তো, তোমার খেলাটা কি? জানি না, গম্ভীর সুরে বলল রানা। কিন্তু তৈরি থেকো, হাতে তাস ঠিকমতো পড়লে এ শহরটা ফাটিয়ে দেব আমি। তখন হয়তো তোমাকে কাজে লাগবে আমার। রোহাসকে পছন্দ করি না আমি, এবং ওর কাজ কারবারও আমার ভালো ঠেকেনি। মনে হয় শেষ পর্যন্ত ওকে ভাসিয়ে না দিয়ে উপায় থাকবে না। অট্টহাসি হাসল নেলসন। পাগল না পেট খারাপ? রোহাস মশামাছির মতো মারবে তোমাকে। মাথা ঝাঁকালো রানা। এখন তাই মনে হচ্ছে, কিন্তু ব্যাপার ঘটবে অন্যরকম। ও দূর হলে খুশি হবে তুমি, কি হবে না? ইতস্তত করে মাথা নাড়ল নেলসন। হব বইকি, বলল। কিন্তু সেটা দেখে যাওয়ার ভাগ্য আমার হবে না। জুতোর আগা পরক করল রানা। চেলা চামুন্ডারা রেডি আছে? আমি চাইলে সঙ্গে সঙ্গে দিতে পারবে? টেবিলের পেছনে এসে বসে পড়ল নেলসন। আছে, বলল সাবধানী কণ্ঠে। কিন্তু ওরা রোহাসের লোকদের নখের যোগ্যও নয়। গোলমাল শুরু করতে ভয় পাবে। দেতো হাসল রানা। রোহাস যখন কাদায় পড়বে তখন ভয় পাবে না। তোমার গুন্ডা পার্টিকে ঠিক তখনই কাজে লাগাবো আমি। দুহাতের আঙ্গুলগুলো খাঁজে খাঁজে বসিয়ে শক্ত করে চেপে ধরল নেলসন। কামরায় দীর্ঘ নিস্তব্ধতা বিরাজ করল, লোকটা ধ্যানমগ্ন হতে। এরপর বলল ও, তুমি খুব চালবাজি করছো। রোহাসের সাথে আমার বোধহয় কথা হওয়া দরকার। শ্রাগ করল রানা। কোন দুঃখে? সবই পেতে পারো তুমি, শুধু গ্যাঁট মেরে বসে থেকে। শহরটা ধুয়ে মুছে সাফসুতরো করার দায়িত্ব আমার। বেশ, গো অ্যাহেড। আমার সাহায্য তখনই পাবে যখন দেখব সত্যি সত্যি একটা পর্যায় পর্যন্ত পৌঁছতে পেরেছ। ভুলেও ভেবো না আমার এক তিল ক্ষতি করতে পারবে তুমি। একটু বেচাল দেখেছি কি স্রেফ ফৌত করে দেব। শটান হলো রানা। আমরা এখন এ নিয়ে ভাববো না, বলল ও। পরে এ ব্যাপারে ভাবনা চিন্তার প্রচুর সময় পাওয়া যাবে। সন্দেহের মেঘ ঘনালো নেলসনের চোখে। তোমাকে আমি বিশ্বাস করি না, মরিস। তুমি বড্ড ঘোলাটে লোক। উইনালডা কে? হঠাৎ প্রশ্ন ছুড়ে দিল রানা। উইনালডা? ওর সাথে তোমার কি? গরম ও তীক্ষ্ণ হয়ে উঠেছে আচমকা নেলসনের চোখ। বিকেলে ওর বোর্ড দেখলাম, দারুণ জিনিস। শুনলাম এখানে এসেছে ও, তাই ভাবলাম একটু দেখে যাই। উঠে দাঁড়িয়ে দরজার কাছে হেঁটে এলো নেলসন। ওকে এখানেই পাবে। মেইন হলে ওকে অনুসরণ করে এলো রানা। দেখিয়ে দাও, বলল। ওর সঙ্গে আলাপ করতে চাই। ভিড়ের মধ্য দিয়ে হাঁটছে নেলসন। ডানে বাঁয়ে চেয়ে শেষমেশ বলল, 3 নম্বরে খেলছে ও। সোনালি চুলো মেয়েটার পাশে বসা। মেয়েটিকে লক্ষ্য করল রানা। আশ্চর্য সুন্দর দেখাচ্ছে ওকে। স্বর্ণকেশে নরম আলোর প্রতিফলন পড়েছে। চোখের ছায়া তার ফলে সুগভীর, এবং গাঢ় লাল ঠোঁট দুটো চকচকে রূপ পেয়েছে। পরনের কালো ড্রেসটায় চমৎকার মানিয়েছে মেয়েটিকে। কে ওই মেয়েটা? জিজ্ঞেস করল রানা দায়সারা কণ্ঠে। রিটা হিউস্টন। টানাকাটা পড়ি, কি বলো? মুখে রক্ত উঠে এসেছে নেলসনের। নীল চোখজোড়া তার ছলছল করছে। কৌতূহলী চোখে ওর দিকে চাইল রানা। বলে চলেছে নেলসন। উইনালডার সঙ্গে দেখা করতে হলে অপেক্ষা করতে হবে। খেলায় বাধা পড়লে বিরক্ত হয় ও।